ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। এই জায়গাটায় কোনো উন্নতি হইল না। আজকে আমি 2 বছর ধরে এই এলাকায় আছি, বর্ষাতে অসম্ভব কষ্টের মধ্যে আছি। কত কষ্ট করে পার্বত্য 3 জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে মানুষ। সবার স্বাস্থ্য নিশ্চিত উদ্যোক্তা তৈরির তাগিদ ডাক্তার জুবাইদা রহমানের। বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব, বলছেন অর্থমন্ত্রী। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. It is about using creativity, evidence and discipline to solve real health problems. We have our diagnostics, we have our private hospitals, we have doctors practicing privately, we have pharmaceutical industries, which is doing well, is growing, and in this budget we have given them big support. অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্যের সমালোচনা। সালের এই দিনে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নতুন মাত্রা পায় বৈষম্য বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের পক্ষে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়াই। আমরা শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছি ওই সময় অনেকে হতাহতের ঘটনা ঘটছে। বিনিয়োগ বাড়াতে বড় ধরনের সংস্কার করতে যাচ্ছে সরকার। 48 ঘন্টায় কোম্পানি নিবন্ধনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। পবিত্র কোম নগরে আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিশাল শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় লাখো জনতার ঢল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলাগুলো। প্লাবিত হয়েছে বান্দরবানের লামা এবং আলীকদমের বিভিন্ন নিম্নাঞ্চল। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ। বাড়ছে পাহাড় ধসের শঙ্কাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পার্বত্য অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় দিন পার করছে বান্দরবানের বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। এদিকে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লামা ও আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কের একাধিক স্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবানে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে অনেক আতঙ্ক আছি। অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক জনের ক্ষয়ক্ষতি হয়েছে। কতদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির তিন্দু, রোমাক্রি ও নাফকুম পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের ফলে চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। রাঙামাটিতেও হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় থেকে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। নতুন করে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। উৎকণ্ঠায় দিন পার করছেন পাহাড় ঘেঁষা ও ঝুঁকিপূর্ণ এলাকার লাখো মানুষ। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোন কোন এলাকায় জলাবদ্ধতা হয়েছে একটু জানাবেন এবং জন দুর্ভোগের কি চিত্র দেখছেন? চট্টগ্রামে যে ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতায় কিন্তু নগরবাসী বেশ সমস্যায় আছে। তাদের কর্মে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু স্কুল কলেজ যে স্কুলের শিক্ষার্থীরা আছে, স্কুলের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কিছু কিছু স্কুলে পরীক্ষা চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে চট্টগ্রামের কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি হয়েছে। গতকালকে পর্যন্ত
চট্টগ্রামে তেমন জলাবদ্ধতা না থাকলেও আজকে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি আমরা নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যেই কাতালগঞ্জ এলাকা আছে সেই কাতালগঞ্জে কিন্তু এখন প্রায় কোমর সমান পানিতে ভরে গেছে এবং আমরা সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যেহেতু টানা বর্ষণ হচ্ছে সেই জন্য একদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত পুরোপুরি নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এখনো পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে বলছেন যাতে পানি দ্রুত নেমে যায় এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একই সাথে নগরবাসী যেভাবে সকাল থেকে দুর্ভোগ পোহাচ্ছে সেই নগরবাসীরা বলছেন অতি দ্রুত সময়ে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেই জন্য বিশেষভাবে সেদিকে নজর রাখার জন্য বলেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন যাবে স্টুডিওতে অর্তি। ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির ওপর জোর দিলেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা তৈরি মানেই খাতের বাণিজ্যিকরণ নয়, বরং সবার স্বাস্থ্য নিশ্চিতে নতুন নতুন রোগ নিরাময়ের পথ সৃষ্টি হওয়া। স্বাস্থ্য উদ্যোক্তা খাতের গুরুত্ব এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন একই অনুষ্ঠানে উপস্থিত সরকারের দুই মন্ত্রীও। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের দুই মন্ত্রী সহ বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। এই সমস্যা নিরসনে বাজেটের স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। We have our diagnostics, we have our private hospitals, we have doctors practicing privately, we have pharmaceutical industries, which is doing well, is growing, and in this budget we have given them big support to develop the API. We are having a separate zone for API. We are trying our best to achieve the best entrepreneurship in the medical sector. We are a large number of population. It is very difficult, but our entrepreneurship has reached up to the remote village. We are not very expert, but nowadays in our country, bone marrow transplantation is going on. এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. It is about using creativity, evidence, and discipline to solve real health problems. ডক্টর জুবাইদা বলেন, বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এ বিষয়েও পদক্ষেপ নেবে সরকার। Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. We endeavor health for all. এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থায়ীভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও প্রত্যাশা এই বিশিষ্ট চিকিৎসকের। Bangladesh has always been a nation of resilience. সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসেই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সকাল ৯টা ২০ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। বলেন, সেনাবাহিনীর ওপর দেশের জনগণের গভীর আস্থা আছে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করলেন
প্রধানমন্ত্রী। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার এবং সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মত বিনিময় করেন। এক পর্যায়ে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এরপর 10 থেকে 12 মাসের মধ্যে সারা দেশের নির্বাচন শেষ হবে। সকালে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার রাজনৈতিক। জানান, ককটেল বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। আগামী 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের 15 সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ করেছেন রিটকারীর সুশাসনের জন্য নাগরিক স্বজনের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভুইয়া। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবার রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে 15 সংশোধনীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে বাতিল করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে রিটকারী আইনজীবী আদালতে পুরো 15 সংশোধনী বাতিল চেয়েছেন। তবে তিনি মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অংশ রাখা যেতে পারে। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর 15 সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক এবং বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 2024 সালের 7 জুলাই নতুন মাত্রা পায় বৈষম্য বিরোধী আন্দোলন। বাংলা ব্লকেটে স্থবির হয়ে যায় রাজধানী, ঘোষণা করা হয় কোটা বাতিলের এক দফা। দিনভর ঢাকাসহ দেশব্যাপী চলে সড়ক অবরোধ, প্রতিবাদ ও প্রতীকী অবস্থান। শাহবাগ, কারওয়ান বাজার থেকে চট্টগ্রামের জিএসি, রাজশাহীর সাহেব বাজার, খুলনার শিববাড়ি সব জায়গায় একই দৃশ্য, ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বাংলা ব্লকেটে উত্তাল হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। 2024 সালের 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি। বৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট, ছাত্র আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। প্রথমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগের পাশাপাশি রাজধানীর 8 স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, খুলনা সহ ফুঁসে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন আন্দোলনে। আরও গতি পায় কোটা বিরোধী আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়াই। আমার শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছে ওই সময় অনেকে হতাহতের ঘটনা ঘটছে এবং এটা ভয়াবহ, এটা ছিল সবচেয়ে কষ্টের ব্যাপার। ঢাকায় 4 ঘন্টারও বেশি সময়ের অবরোধের পর সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। নাহিদ ইসলাম ঘোষণা দেন অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের, সেই সাথে ঘোষণা করা হয় কোটা বাতিলের এক দফা। এই শিক্ষক মনে করেন বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউনের মতো নতুন নতুন কর্মসূচি দিয়ে নতুন প্রজন্ম, শিক্ষার্থী, সাধারণ মানুষ এমনকি শিক্ষকদেরও এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে পেরেছিলেন। গতানুগতিক ধারার কোনো আন্দোলন ছিল সেটি নয়, এখানে অনেক সৃজনশীলতা ছিল, এটা বুদ্ধিভিত্তিক যে বই প্রকাশ সেটি ছিল। কারণ যেভাবে ফেসিবাদ জেকে বসেছিল, ট্রেডিশনাল কর্মসূচি বা ভাষার ব্যবহারের বাইরে গিয়ে নতুন করে মানুষকে আন্দোলিত করবে সে ধরনের কর্মসূচি এবং কর্মসূচির নাম খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন বাংলা ব্লকের কথা আমরা জানি, শাটডাউনের কথা জানি, আমাদের টিচারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিপীড়ন বিরোধী শিক্ষক একসাথে হয়েছে সবাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বৈষম্য বিরোধী সেই লড়াই এখনো শেষ হয়নি, তবে বৈষম্যহীন বাংলাদেশ করার দুয়ার এখনো খোলাই আছে। একটা গ্রুপ এটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং যার ফলে আমরা যেই লিবারাল ইনক্লুসিভ ডেমোক্রেসি প্রস্তুত করার কথা বলেছিলাম সেই জিনিসটা হয়নি। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু একই সাথে এটাও সত্যি যে এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে ইউনিক একটা সিচুয়েশন তা না, গণ অভ্যুত্থান পরবর্তী অনেক রাষ্ট্রই এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যায়। তাদের মতে শিক্ষার্থীরা চেয়েছিলেন বাংলাদেশ হবে বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক। বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে তারা দেখিয়েছিলেন নতুন প্রজন্ম জেগেছে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। দেশের বিনিয়োগের পরিবেশকে আমূল বদলে দিতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করছে সরকার। 48 ঘন্টায় কোম্পানি নিবন্ধন ও মাত্র একদিনে বিদেশি মূলধন প্রত্যাহারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু নীতিমালা করে নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন চান তারা। আবি আব্দুল্লাহ রিপোর্ট। 8 বছর ধরে স্মারক তৈরি ও বিপণন ব্যবসা করছেন তরুণ উদ্যোক্তা শাফাত কাদির, কিন্তু তার ব্যবসা শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক ঋণ কিংবা পেমেন্ট ডকুমেন্ট সাবমিট, সব ক্ষেত্রেই পদে পদে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। এখনো ব্যবসা পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতায় পড়েন প্রায়ই। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিং এর পার্ট। এসএমই উদ্যোক্তাদের জন্য যতই বলা হোক যে আমাদের স্টিমুলাস ফান্ড দেওয়া হচ্ছে 5,000 কোটি, স্বল্প সুদে ঋণ দেওয়া হবে 2,000 কোটি, এত টাকা থাকার পরেও সঠিকভাবে কি আমাদের দিকে চ্যানেল হচ্ছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। শাফাতের মতো দেশের সব উদ্যোক্তার গল্প প্রায় একই, তবে সেই পরিস্থিতির পরিবর্তনের আভাস মিলছে এবার। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে এবার বড় ধরনের ডিরেগুলেশন বা বিধিনিষেধ শিথিলকরণের পথে হাঁটছে সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে মাত্র 48 ঘন্টায় মিলবে কোম্পানি নিবন্ধন, আর 7 দিনেই নিশ্চিত হবে ব্যবসার সিংহভাগ লাইসেন্স। একই সাথে ডিজিটাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে পরিবেশ ও ফায়ার সেফটির সব সেবা এবং এক কর্মদিবসে 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি মূলধন প্রত্যাহারের সুবিধাও থাকছে এই পরিকল্পনায়। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা বলছেন, কাঠামোগত বাধা দূর করতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এই স্ট্রিমলাইনিং এর কাজটা যদি না করি আমরা, তাহলে আসলে দেশের বিনিয়োগের স্বার্থে যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া যাবে না। সো লাল ফিতার দৌরাত্ম্য আসলে আপনাকে কেটে ফেলতে হবে। এটা ছাড়া আর কোনোভাবে সংস্কার কাজ আসলে সম্পন্ন করা যায় না। অর্থনীতিবিদরা বলছেন, কর ছাড় বা আর্থিক প্রণোদনার চেয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও নীতির ধারাবাহিকতা বেশি জরুরি। একই সঙ্গে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা গেলে ব্যবসা পরিচালনার ব্যয় অনেক কমে আসবে। এখনো পর্যন্ত সবকিছু আমাদের অটোমেটেড নয় এবং আমরা এখনো পর্যন্ত ডেস্ক ওয়ার্ক করি এবং হার্ড কপিতে কাজ করি। তো এখন এটাকে পুরোপুরি ডিজিটাল ফর্মে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট এবং পুরো সিস্টেমের মধ্যে আসলে ডিজিটালাইজেশন লাগবে। সংস্কার বাস্তবায়নে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলছে সরকার। তবে বিভিন্ন সংস্থার সমন্বয় নিশ্চিত করে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী এবং পুলিশ সদস্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও বেশি নেতৃস্থানীয় পদের দাবি জানান তিনি। সোমবার স্থানীয় সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে ল্যাক্রোয়া এবং অতুল খাড়ের সাথে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানো এবং দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন। জবাবে জাতিসংঘের এই 2 শীর্ষ কর্মকর্তা বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও সার্বিক লজিস্টিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মুন্সিগঞ্জের গজারিয়াবাসী। তাদের অভিযোগ, ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের 2টি পরিবারের স্বেচ্ছাচারিতায় রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। সকালে ভবেরচর বাস স্ট্যান্ডের আব্দুল্লাপুর পুরান বাউশিয়া সড়কে এই মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল আব্দুল্লাপুর গ্রাম থেকে শুরু হয়ে ভবেরচর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। মানববন্ধনকারীদের অভিযোগ, 2টি পরিবারের স্বেচ্ছাচারিতার কারণে গজারিয়ার এই রাস্তার নির্মাণ কাজ আটকে পড়েছে। এতে তারা সহ কয়েকশো পরিবার ভোগান্তিতে পড়েছে। আরও বলেন,
স্থানীয় সংসদ সদস্য আশ্বাস দিল সমাধান মেলেনি। মানববন্ধনে ফুটবলার কায়সার হামিদ ও তার স্ত্রী লোপা কায়সারও অংশ নেন। এই রাস্তাটি আপনারা যদি একবার রেকর্ড করেন যে এখানে দেখেন যে প্রায় 90% রাস্তা কমপ্লিট হয়ে গেছে। ঠিক অল্প একটু জায়গা, প্রায় 100 ফিটের মতো রাস্তা ওরা বিভিন্ন সময় যখন যে সরকার এসেছে তাদের ইনফ্লুয়েন্স কাটিয়ে তারা কিন্তু বাধা দেওয়া হয়েছে। এইটুকু রাস্তা এখানে শাইন কন্ট্রাক্টর ছিল এর আগে, এটা আমি বলবো যে 2010 বা 12 দিকে হবে, হঠাৎ করে থেকে বাধা দিয়ে এইটুকু রাস্তা করতে দেওয়া হয়নি। এমপি সাহেবকে জানানো হয়েছে, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি শিকদার সাহেবকে, হারুন শিকদার মানে নাম, শিকদার সাহেবকেও জানানো হয়েছে, ওরা কারো কথাই মানতেছে না। সরকারি জমির ওপর চলছে দখল বাণিজ্য। নীলফামারীর কিশোরগঞ্জ থানার সরকারি খাস জমি এবং পশুর হাট দখল করে গড়ে উঠেছে মার্কেট, দোকানঘর, বাণিজ্যিক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগে বছরের পর বছর ধরে চলছে এই দখল বাণিজ্য। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আব্দুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীর কিশোরগঞ্জ থানার সরকারি খাস জমি, সাথে হাটের জায়গা ও গুরুত্বপূর্ণ সম্পত্তি, এসবের একটা বড় অংশ এখন স্থানীয় প্রভাবশালী দখলদারদের নিয়ন্ত্রণে। জায়গাগুলোতে গড়ে উঠেছে মার্কেট, কোথাও বা সারি সারি দোকানঘর। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়া আর ক্ষমতার দাপটে এসব স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা। বছরের পর বছর ধরে চালাচ্ছেন ভাড়া বাণিজ্য। এদিকে দখলের কারণে পশুর হাটের জায়গা ছোট হয়ে গেছে, ফলে এবার ইজারা নিতে আগ্রহ দেখায়নি কেউ। তাই সরকারের রাজস্ব আদায় অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি উদ্ধারে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। স্বচ্ছ নীতিমালার মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের কাছে ন্যায্য মূল্যে দোকান বা প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা খাস জমি, সরকারের জমি অনেকেই কুক্ষিগত করে রেখেছে মুষ্টিমেয় কয়েকজন। আমরা রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে উদ্যোগ নিলাম যে অবৈধ স্থাপনাগুলো উৎখাত করে সেই জমিগুলোকে উদ্ধার করার জন্য। কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান বলছেন, স্থাপনা উচ্ছেদের আগে সুষ্ঠু পরিকল্পনার উদ্যোগ নিতে হবে, নইলে আবারও বাড়বে দখল। ভেঙে দেওয়ার আগে স্থাপনা নিয়ে আসা দরকার। আজকে যদি এটা ভেঙে দেওয়া হয়, কালকে আবার ওই পজিশন নিতে কোনো শক্তিশালী মহল আসবে, পূর্ণাঙ্গ যার জায়গা তারা পাবে, তারপরে সেজনেল অনুযায়ী স্তর বাই স্তর তারা জায়গা পাবে। উপজেলা প্রশাসন বলছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। জানান, ওই জমিতে আধুনিক মার্কেট নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। আমরা একটি 5 সদস্যের তদন্ত টিম করে দিয়েছি। ওরা ইতিমধ্যে এটা পরিদর্শন করে বক্তব্য নিয়ে এসেছেন। আমরা রিপোর্টটা পাওয়ার পরে এটা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিব। মন্ত্রণালয়ের যে ব্যবস্থা যেভাবে বলবে আমরা সেভাবে ব্যবস্থা নিব। তদন্তের পর সত্যিই কি উদ্ধার হবে সরকারি জমি, নাকি দখলদারিত্বের সেই পুরনো চিত্রই থেকে যাবে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন মূল নজর সরবরাহ এবং চাহিদার দিকে। রয়টার্স জানিয়েছে, এই প্রেক্ষাপটে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বেড়ে $72.29 দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও 29 সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $68.84 পৌঁছেছে। এর আগে সোমবার তেলের দাম কমে প্রায় ইরান সংঘাত শুরুর আগের অবস্থায় নেমে এসেছিল। এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ।